আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ। আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ঢাকায় আজ শুরু হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে সীমান্ত হত্যা, পুশ ইন, আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ইস্যু। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ ডাকাত দলের হামলা, দুপক্ষের মাঝে ব্যাপক গোলাগুলি, ককটেল বিস্ফোরণ। বরিশালে ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। এক সপ্তাহে 20,000 মানুষ আশ্রয়হীন, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ধুকে ধুকে চলছে জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিকগুলো। জনবহুল সংকট ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে বেলা 11টায় ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, প্রচারণার নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ কেমন দেখছেন? আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানান। ধন্যবাদ মারিয়া। আপনাকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচন নিয়ে যে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা শুরু থেকে দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন এখন পর্যন্ত তাদের এই ক্যাম্পাস জুড়ে যে সুষ্ঠু পরিবেশ রয়েছে এই ডাকসু নির্বাচনের জন্য তারা চাচ্ছেন যে এরকম একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর ভোট গ্রহণ এবং অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে এখন পর্যন্ত যেহেতু বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তাই তারা চিফ রিটার্নিং যে অফিসার রয়েছেন তার প্রতি অনুরোধ জানিয়েছেন যে এরকম একটি সুষ্ঠু পরিবেশ বিরাজের জন্য যা যা করণীয় তাকে তা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এবং এখন পর্যন্ত মারিয়া, যেহেতু এই ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তবে ক্যাম্পাস জুড়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর প্রচারণা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা এখন আছি ডাকসুর সামনে এবং এখানে কিছুক্ষণ আগে আমরা সিনেট ভবনে গিয়েছিলাম। তবে আপনাকে জানিয়ে রাখি যে বেলা 11টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে মূলত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে যে ডাকসুর যে প্রচারণার জন্য যে আচরণবিধি রয়েছে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হবে এবং তারা কি করতে পারবেন না করতে পারবেন সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আমাদেরকে যে ডাকসুর যে প্রচারণার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে শুধুমাত্র সাদা কালো পোস্টারের মাধ্যমে এবং লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো যাবে এবং সেগুলোর মাধ্যমে প্রচারণা করা যাবে। একই সাথে প্রার্থীরা যে নিজস্ব যে ছবি যেগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই সাদা কালো হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভবন, দেয়াল, যানবাহন, গাছ, খুঁটি বা অন্য কোনো স্থাপনায় পোস্টার বা লিফলেট লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী যাতে কেউ যাতে নষ্ট না করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যেটি বিষয় বলা হয়েছে যে প্রার্থী যারা রয়েছেন তারা যাতে এই ক্যাম্পাসে বা আশপাশে কোথাও যাতে তারা কোনো সামাজিক বা আর্থিক বা সেবামূলক কার্যক্রম
মজলিস বা ধর্মীয় আয়োজনের মাধ্যমে যে প্রচারণা যেগুলো বিষয়ে তাদের নিষেধাজ্ঞা রয়েছে এবং কোন ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে যাতে তাদের যাতে আচরণবিধি যাতে ভঙ্গ না হয়। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে যারা প্রার্থী রয়েছেন তাদের বিষয়ে আরেকটি বিষয় জানানো হয়েছে যে ক্যাম্পাসে যাতে যারা প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছেন তাদের সাথে যে প্রচারণা যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীর বিষয়ে যাতে তারা কোনো ধরনের যাতে নষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে। এবং এই পর্যন্ত যেহেতু আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে এবং এই সিনেট ভবনে যে সভা অনুষ্ঠিত হবে এরপর থেকেই মূলত এই প্রচারণার দৌড় শুরু হয়ে যাবে এবং প্রার্থীরা আগামী 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত তারা এই প্রচারণা চালাতে পারবে। এবং এখন পর্যন্ত ডাকসুর নির্বাচন নিয়ে যেহেতু ক্যাম্পাস জুড়ে এখন পর্যন্ত একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে, এখন পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা এখন পর্যন্ত মুখোমুখি হতে হয়নি এবং কোনো ধরনের ঘটনা খবর আমরা পাইনি। এবং তারা যেহেতু একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে তাদের এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করছে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা ধারণা করছেন একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়েই ডাকসুর এবারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। জি মারিয়া, এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ। এই সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন, মাদক ও অস্ত্র চলাচল সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হবে। বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল সোমবার বিকেলে 4 দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। বিজিবি সদর দফতরে হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রতিনিধি দলটি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পর্যায়ক্রমে এই নিয়োগ দেওয়া হয়। শপথ নেওয়ার দিন থেকে অনধিক 2 বছরের জন্য হাইকোর্ট বিভাগে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এদিকে জেলা আদালতে 230 বিচারককে বদলি করেছে সরকার। এর মধ্যে রয়েছেন 41 জন জেলা ও দায়রা জজ, 53 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 40 জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং 96 জন সিনিয়র সহকারী ও সহকারী জজ। বদলি হওয়া জেলা ও দায়রা জজের আগামী 28 আগস্টের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্যদিকে বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি আরও 45 জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মুন্সিগঞ্জের গজারিয়ার জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে ডাকাত দলের হামলায় ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় নয়ন পিয়াসা গ্রুপের 30 থেকে 35 জনের ডাকাত দল এই হামলা চালায়। এই সময় উভয় পক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় 5 থেকে 6টি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে ডাকাতরা প্রথমে ক্যাম্পে প্রবেশ করলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর গুলি ছুটতে শুরু করে। প্রায় আধা ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এক পর্যায়ে পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাতরা পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানায়, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর এই এলাকায় ডাকাত দল অপরাধ কর্মকাণ্ড চালাতে পারছে না, সে কারণে এই হামলা চালানো হয়। আগামী নৌ ডাকাতদের বিরুদ্ধে পুলিশ আরও কঠোর হবে বলে জানান তিনি। গত শুক্রবার এই অস্থায়ী পুলিশ ক্যাম্পটি চালু করা হয়।
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। মেঘনা সহ অন্যান্য নদীর কলাল গ্রাসে গত এক সপ্তাহে আশ্রয়হীন হয়ে পড়েছে 20,000 মানুষ। ভাঙন রোধে 26টি পয়েন্টে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার 38টি নদীর সবকটি ঘরস্রোতা হওয়ায় বর্ষা মৌসুমে ভাঙন রোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেহেন্দিগঞ্জের এই বহুতল বিশিষ্ট সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি যে কোনো সময়ে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এরই মধ্যে হারিয়ে গেছে অসংখ্য স্থাপনা ও বসতবাড়ি। বর্ষার শুরুতেই মেঘনা, গজারিয়া, কালাবদর সহ বিভিন্ন নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। 2 উপজেলার সব ইউনিয়নেই নদী ভাঙনের শিকার হলেও বেশি ঝুঁকিতে 40 গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত তো দেখানি 3-4 গ্রাম তো গেলই গিয়া। এখন আমাকে থাকতে বহু কষ্ট। কেউ বাগানে আছে, কেউ রাস্তার পারে আছে, খুব কষ্টে আছে আর কি। তাৎক্ষণিক ব্যবস্থাপনা প্রয়োজন। অনেক স্কুল, কলেজ, অনেক স্থাপনা, অনেক সাইক্লোন সেন্টার, অনেক মন্দির, মসজিদ ভেঙে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে। মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় 386 কোটি টাকা ব্যয়ে বাঁধ দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায়। পানির স্রোতে ফাটল ধরেছে সেই বাঁধে। সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত আমাদের 9 কিলো এটা স্থায়ী ব্লক ফেলার জন্য প্রস্তাব দেওয়া আছে। অতি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমাদের মেহেন্দিগঞ্জের 5টি ইউনিয়ন নদীগর্ভে বিলীন থেকে রক্ষা হবে। এদিকে কীর্তনখোলা নদীর ভাঙনে বরিশাল সদর উপজেলার লামচুরিতে হুমকির মুখে পড়েছে দার্শনিক আরজ আলী মাতব্বরের বাড়ি ও লাইব্রেরি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনের ভয়াবহতা স্বীকার করে বলেন, মেহেন্দিগঞ্জ হিজলায় 11.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে ওখানে নদীতে প্রায় 9 কোটি টাকা খরচ করেছে একটি স্কুলকে রক্ষার জন্য। অধিক ঝুঁকিপূর্ণ প্রায় 26টি স্থানে আমরা ইতিমধ্যে প্রাক প্রতিরক্ষা এবং জরুরি কাজ হাতে নিয়েছি। এদিকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, এসব সাময়িক উদ্যোগে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে না উপকূলবাসীকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা। জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। এছাড়া জনবল সংকট ও নানা অনিয়মে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দ্রুত ঔষধ সরবরাহ সহ সকল সমস্যা সমাধানের দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। জয়পুরহাট জেলায় 113টি কমিউনিটি ক্লিনিক এবং 25টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন হতদরিদ্র ও নিম্ন আয়ের হাজারো মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। তবে গত 7 মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ওষুধ সরবরাহ। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিকেল অফিসার সহ 6 জন জনবলের বিপরীতে রয়েছেন মাত্র 3 জন। স্থানীয়দের অভিযোগ, তারাও ঠিকমতো ডিউটিতে আসেন না। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আমরা যাচ্ছি সদরে যায়, সদরে কিছু টেক দিচ্ছে, ওখান থেকে আবার ক্লিনিকে যাচ্ছি, আমরা পেরেশানি হচ্ছে গরিব গুনারা। ওষুধ আসে দেয়, রাগ করে, আবার তাপতি 2 টাকা নিয়ে ওষুধ বিক্রি করে। ওষুধ না থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা। ওষুধ চাচ্ছে, ওষুধ দিতে পাচ্ছি না। আমরা বলতেছি যে না থাকলে আমরা দিব কোথায় থেকে। যেটা মেডিসিন দরকার সেটা পাচ্ছে না রোগীরা, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। জনবল সংকটের কারণে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তা আশা করি যে ভবিষ্যতে আমাদের জনবল সংকট দূর হবে এবং তখন আমাদের জনবল কার্যক্রম গতি ফিরে আসবে, স্বাভাবিক চলবে। কোনো ক্লিনিকে কোনোভাবেই বন্ধ রাখার কোনো সুযোগ নাই। কখনো যদি সিএসসিকে অসুস্থ হয়ে যায় অথবা ছুটিতে থাকে, তার পরিবর্তে উক্ত ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট উপস্থিত থেকে ক্লিনিক যথা সময় পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা রাখে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান বাড়ানোর বিকল্প নেই। তাই এসব সমস্যার সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নাটোরের লালপুরে ট্রেন লাইন ভেঙে যাওয়ার চটের বস্তা ফেলে ঝুঁকি নিয়ে ধীর গতিতে ট্রেন পারাপার করছে। লালপুর উপজেলার গোপালপুর রেল স্টেশনে এলাকায় রেল ট্রাক ভেঙে যাওয়ায় প্রায় আধা ঘন্টা ঢাকা ও দক্ষিণাঞ্চলের সাথে রাজশাহী ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল। আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, সোমবার রাত 8:30টার দিকে স্থানীয় লোকজন ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেল স্টেশনের মধ্যবর্তী রিফিউজি পাড়া এলাকায় আপ লাইনে ট্রাক ভাঙা দেখে স্টেশনে খবর দেয়। রেলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এই সময় একটি মালবাহী ট্রেন আটকা পড়ে। পরে ভাঙা ট্রাককে চটের বস্তা পেঁচিয়ে ধীর গতিতে ট্রেন পারাপার করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বন্ধে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের আগে 146 জন করে সামরিক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। একই সাথে 8 জন বেসামরিক যুদ্ধবন্দীকেও মুক্তি দিয়েছেন ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে মেডিকেল চেক আপ করছেন। দ্রুতই তারা রাশিয়ায় ফিরে আসবে। রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে মে মাস থেকে তুরস্কে ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে। সংলাপে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয় দুই দেশ। এবার খেলার খবর। নেইমারকে ছাড়াই 2026 বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 25 সদস্যের স্কোয়াডে রাখেননি ব্রাজিল কোচ আর কার্লো আনচেলোত্তি। নেইমারের ফেরা প্রায় নিশ্চিত ছিল, কিন্তু দল ঘোষণার ঠিক আগের দিন ইনজুরিতে পড়েন এই তারকা। নেইমার ব্রাজিলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন 2023 সালের অক্টোবরে। সে সময় হাঁটু লিগামেন্টে গুরুতর চোট পান তিনি। স্কোয়াডে রয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল, জায়গা পেয়েছেন আলিসন, ক্যাসেমেরো, মার্কুইনসোরা। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন আনচেলোত্তি। সংবাদ শেষ করছি শ্রীলঙ্কার ঘুড়ি উৎসবের খবর দিয়ে। দেশটির রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। দৃষ্টিনন্দন আর নানা আকৃতির বাহারি সব ঘুড়ি এই উৎসবকে রঙিন করে তোলে। নানা সংকটে বন্ধ থাকার কয়েক বছর পর সরকারি পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই উৎসব সাড়া ফেলেছে বিশ্বের ঘুড়ি প্রেমীদের মাঝে। ফারহিন ইসলাম টুম্পার প্রতিবেদনে। সূর্যমুখী, ঘোড়া, মাছ, পিনোকিও সহ বিভিন্ন কমিক চরিত্রের রং বেরঙের প্রায় 500 ঘুড়ি উঠছে আকাশে। বিশ্বের 25টি দেশের 55 জন ঘুড়িপ্রেমী অংশ নেন এই উৎসবে। এখানে আমরা প্রথমবার এসেছি, আমাদের অভিজ্ঞতা অসাধারণ। আজকাল মানুষ ইনডোর গেম আসক্ত, কিন্তু এ ধরনের আয়োজন প্রকৃতিতে আনন্দ খুঁজে পেতে সাহায্য করে। 2015 থেকে প্রতি বছর এই উৎসব চললেও রাজনৈতিক অস্থিতিশীলতা আর অর্থনৈতিক সংকটের কারণে মাঝে 7 বছর বন্ধ ছিল। বেশ কয়েক বছর পর্যটনের জন্য শ্রীলঙ্কা সংকট পার করছে, কিন্তু এখন আমার মনে হয় অবস্থা পুরোপুরি স্বাভাবিক আর পর্যটকরা এসে উপভোগ করতে পারেন। এ ধরনের উৎসব পর্যটকদের জন্য শ্রীলঙ্কার সৌন্দর্য আবিষ্কারের এক অনন্য সুযোগ, জানান আয়োজকরা। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটির সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ। আচরণবিধি লঙ্ঘনে পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
ঢাকায় আজ শুরু হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক। আলোচনায় গুরুত্ব পাবে সীমান্ত হত্যা, পুশিং সহ আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ ইস্যু। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ ডাকাত দলের হামলা, দুই পক্ষের মাঝে ব্যাপক গোলাগুলি, ককটেল বিস্ফোরণ। বরিশালে ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা দুই উপজেলার বাসিন্দারা। এক সপ্তাহে 20,000 মানুষ আশ্রয়হীন, স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি। এবং ধুকে ধুকে চলছে জয়পুরহাটের কমিউনিটি ক্লিনিকগুলো। জনবহুল সংকট ও ঔষধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে পড়ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।